বাকি যারা আছেন সবাই আহত হয়েছেন, যারা সবার সাথে সমানভাবে পরিচয় ছিল না, কিন্তু যখন আমি জোহানের কথা শুনেছি এবং নাসির আমিনের কথা শুনেছি তখন আমার মনে হয়েছে যে আমাদের নিজেদের বন্ধুদের আশেপাশে সকলেই প্রায় আক্রান্ত হচ্ছেন। দ্বিতীয় বিষয় হলো গতকালকে ডিজিএফআই থেকে রিপন, যিনি কক্সবাজারে কাজ করে স্কাই নিউজ এবং গার্ডিয়ানে ইকোনমিস্টে, ওকেও ডিজিএফআই ডেকে এক মেজর ইস্তিয়াক নামে এক লোক এসে তাকে ডেকে কথা বলবার চেষ্টা করেছেন এবং ভয় ভীতি দেখানোর চেষ্টা করেছেন পারিবারিক ভাবে তথ্য দিয়ে। এই ঘটনাগুলো আমার কাছে খুব বেশি নতুন না। আপনাদের শুধু জাস্ট মনে করাই দিই, বাংলাদেশে যে দলটা এখন ক্ষমতায় আছে তার যিনি সংস্কৃতি মন্ত্রী ছিলেন আছেন এখন, তিনি আসার পরে তিনি বলেছেন বাংলাদেশে লতা মঙ্গেশকর, সোনু নিগম, নেহা কক্করের মতন শিল্পী তিনি তৈরি করতে চান। এই দলটি ক্ষমতায় আসার আগে বিজয় দিবস পেয়েছে দুটি, তারা 24 সালের আগে আর কখনো বাংলাদেশে ছিল না বলে ধরে নেওয়া যাচ্ছে। 17 বছর কোথায় ছিল, কেমন ছিল তা মোটামুটি আমরা জানি। তারা বিজয় দিবসকে কেন্দ্র করে 2024 সালের 16 ডিসেম্বর কনসার্টের আয়োজন করবার চিন্তা ভাবনা করেছিলেন। একটা বড় এস্টাবলিশমেন্টও তারা করেছিলেন 8 জনের দলে, তার ভিতরে এখন 5 জন কমপক্ষে মন্ত্রী। কোন এক অজ্ঞাত কারণে সেই কনসার্ট আর হয় নাই। পরবর্তীতে সেটা স্বাধীনতা দিবসে সেই টাকাটা ব্যবহার করবার জন্য চেষ্টা করা হয়েছিল। সেই টাকাটা বিজয় দিবস থেকে স্বাধীনতা দিবসের সময় যদিও 6 মাস, কিন্তু স্বাধীনতা দিবস থেকে বিজয় দিবসের সময় 6 মাস কিন্তু বা 9 মাস, আর বিজয় দিবস থেকে স্বাধীনতা দিবসের সময় হলো 3 মাস। 3 মাসে সেই টাকার আর হিসাব পাওয়া যায়। তার আগে আপনার আমার পরিচিত বাংলাদেশে আমরা এখন যে ভাষায় কথা বলি, প্রকৃত বাংলা বাদ দিয়ে সিনেমায় চলিত ভাষা ব্যবহার করবার চেষ্টা করি, মোস্তফা সরোয়ার ফারুকী প্রায় 1.5 বছর ক্ষমতায় না থাকলেও অল্প সময় প্রায় 14-15 মাসের মতো ক্ষমতায় ছিলেন। তার সম্পর্ক এবং তার মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন দুর্নীতি অভিযোগ শোনা যাচ্ছে। জুলাই মিউজিয়ামকে কেন্দ্র করেও শোনা যাচ্ছে। এখন সত্যি মিথ্যার বাইরেও যে সমস্যাটা আমাদের, সেটা হলো যে আইদার আমাদের প্রাক্তন বা সম্ভাব্য প্রাক্তন বন্ধুরা দুর্নীতির দায়ে অভিযুক্ত হচ্ছেন, আর না হলে মানবাধিকার হরণের শিকার হচ্ছেন এবং আক্রান্ত হচ্ছেন। এই বাস্তবতায় আমি বিপ্লবের সাথে একদমই একমত। ডিজি মহোদয় আপনাদের কাগজে লেখা, এটা এত মহোদয় টহোদয় লেখার কিছু নাই। জহিরুদ্দিন স্বপন থেকে শুরু করে তার যে প্রেস সেক্রেটারি এবং একই সাথে ডিজি এই চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে তারা সকলে জড়িত। কিভাবে জড়িত? কারণটা হলো ডিজি অফিসের রুমে যখন এই ঘটনাটা হয়, জহিরুদ্দিন স্বপন খুব দ্রুত স্টেপ নিয়ে আসেন, এসে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ডিজি মহোদয়ের ব্যাপারে তিনি কি ব্যবস্থা নেন? আপনাদের চোখে তিনি ডিজি মহোদয়। খালেদার রুমে যখন এই ধরনের একটা উশৃঙ্খল লোক এসে প্রবেশ করে, সে একজন চিত্রগ্রাহক মহাপরিচালকের রুমে প্রবেশ করার আগে তার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, তার সেক্রেটারির সাথে কথা বলার কথা ছিল, সেগুলো করেন নাই। না করে সে হুটহাট ঢুকে, এবং সেখানে আপনারা আবার বলছেন যারা আহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, যে আমরা একটা নেগোসিয়েশন শেষ করছিলাম। এই নেগোসিয়েশন পার্টটা খুব জরুরি। এই নেগোসিয়েশন পার্টটা আমি আপনাদেরকে জাস্ট এক লাইনে বলি। এই সকল মন্ত্রণালয় বা অধিদপ্তরে এমন কোন মেকানিজম রাখা হয় না যেখানে জোহান, নাসিম, গোলাপ আবার আমাদের মতো মানুষরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কাজ সেখানে করতে পারে এবং আমাদের পার্সোনাল ব্যাংকের চেক বই ব্যবহার করে বা আমরা টাকাটা তুলতে পারি, কিংবা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা আসতে পারে। এটা এমন ভাবেই এই মশিউরদেরকে নিয়োগ দেওয়া হয়, এই সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীবর্গ বা তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়োগ দেওয়া হয় বা তাদের দলের লোকজনকে নিয়োগ দেওয়া হয়, যাতে শিল্পী এবং তার শৈল্পিক স্বাধীনতার চর্চা করবার আগে তাকে আসলে একটা করাপশনের মধ্যে ঢোকানো হয়, এবং এই করাপশনের মধ্যে ঢোকানোর মধ্য দিয়ে
10%, 15%, 20%, ইভেন 50% পর্যন্ত চুরি করবার একটা সুযোগ রাখা হয় এবং টেবিল কমিশন অনুযায়ী এটা মন্ত্রী পর্যন্ত যায়, উপদেষ্টা পর্যন্ত যায়, এগুলো আমরা জানি। তো সুতরাং খালেদার ব্যাপারে অ্যাকশন নেওয়াটা খুব জরুরি, কেননা তার অফিসে বসে হয়েছে। মশিউর, আতিক এবং অন্যান্য হাবিবুল্লাহ বাহার কলেজে যারা ছাত্র দলের যারা যুক্ত ছিল এই হামলার সাথে, তাদেরকে আসলে বের করে বের করতে হবে যে এই সিসিটিভি ফুটেজটা তারা কেমন করে ডিজি রুম থেকে নিয়েছে এবং ডিজিকেও এই উত্তর দিতে হবে এবং সংস্কৃতি মন্ত্রণালয়কে ইনক্লুডিং জহিরুদ্দিন স্বপনকে এই উত্তরটা দিতে হবে। জহিরুদ্দিন স্বপন মায়ের ডাকের অনুষ্ঠানে যান, উনার যে সেক্রেটারি আছেন ফারজানা, তিনিও মায়ের ডাকের অনুষ্ঠানে যান, ওনার ফুল টিম মায়ের ডাকের অনুষ্ঠানে যান এবং তাদের দলের এবং তাদের মন্ত্রণালয়ের প্রেমিসে কিভাবে এই ধরনের আক্রমণটা হয় সেটা প্রশ্ন করতে হবে। 3 নম্বর যে বিষয়টা আমি মনে করি যে এখানে যে আক্রমণটা হয়েছে, এই আক্রমণটা বেসিক্যালি অনেক রকম বুদ্ধি দিয়ে হত্যা চেষ্টার মামলা এবং নানান কিছু আপনাদেরকে বুদ্ধি দিবে, এগুলো মামলা না করে বেসিক্যালি আপনাদেরকে হেফাজতে রাখা হয়েছিল। আপনারা যখন আক্রান্ত হয়েছেন তখন আপনারা রুম থেকে বের হয়ে যেতে পারেন নাই, বা ইভেন ওই অধিদপ্তরের যে গেট, সেই গেটটাও লক করে দেওয়া হয়েছিল। তার মানে হেফাজতে থাকা অবস্থায় আপনাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে। সুতরাং হেফাজতে নিবারণ মৃত্যু আইন যেটা আছে, হেফাজতে নির্যাতন নিবারণ মৃত্যু আইন যেটা আছে, সে আইনে মামলাটা করার চেষ্টা করতে হবে। আর এই মামলা আপনাদের কাছে রমনা ডিসি মাসুদের কাছে গেছে। মাসুদ সম্পর্কে আপনাদের যাদের খুব ভালো ধারণা আছে তাকে শুধু একটু বলি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আরেকজন ব্যক্তিকে সাহায্য করতে যেয়ে, তার পাশে কাজ করতে যেয়ে, মাসুদ কোনোভাবেই একজন ভালো পুলিশ অফিসার নন। তিনি বেসিক্যালি টিকটকার, যে সরোয়ার্দী উদ্যানে বৈশাখ লাইট জ্বালানো হয়, যেখানে সাংস্কৃতিক কর্মীরা কাজ করে, লাইটের ব্যবস্থা করলে হয় পার্কের ভিতরে, সে প্রতিদিন নাটক করে সাংবাদিক নিয়ে যে এখানে মানে মোবাইল সাংবাদিকরা আপনারা যান যে সেখানে আসলে তাকে একটা টিকটকে মাদক উদ্ধারে সাহায্য করেন। তো এই কাজগুলো আমার মনে হয় যে আমাদের সচেতনভাবে চিন্তা করা দরকার যে এই পুলিশি রাষ্ট্র সংস্কৃতি অঙ্গন কেমন করে সামগ্রিকরণ করা হচ্ছে এবং একই সাথে রাজনীতিকরণ করা হয়েছে, এবং বিগত সরকারগুলোর আমলে যেই ধরনের দুর্নীতি ইনক্লুডিং শিল্পকলা, লিয়াকত, আর মনে রাখা দরকার যে আওয়ামী লীগের আমলে যিনি সংস্কৃতি মন্ত্রী ছিলেন তিনি গণহত্যা না হলেও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এবং কারাগারে আছেন, এক সময়কার বাকের আসাদুজ্জামান নূর। তো সুতরাং আমার মনে হয় যে একই সাথে শুধু মত প্রকাশের স্বাধীনতা, শিল্প সাহিত্যের স্বাধীনতা সহ ইন্টারসেকশনাল যে ধরনের মৌলিক মানবাধিকারের বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে আলাপ করতে পারবো এবং কাজ করতে পারবো, সেই আশা ব্যক্ত করে আসলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু আরো একটা জিনিস না বললেই না, আজকে আমি মায়ের ডাকের সাথে কিছুদিন ইনভলভ ছিলাম, জোহান ছিলেন, কিন্তু মায়ের ডাকের কোন সদস্য আজকে এখানে উপস্থিত নাই। এটা আমার জন্য লজ্জা, আমার জন্য খুবই দুঃখের। আমি জানি জোহানের জন্য কেমন। একই সাথে আগের দিনের প্রোটেস্টের ভিতরেও তারা ছিলেন না। এটা যদি রাজনৈতিক দল করার জন্য নিজের সহকর্মী সদস্যের পাশে না দাঁড়ানো যায়, তাহলে সেই রাজনৈতিক দল না করে তিনি হয়তো সমর্পিত আসনে এগিয়ে হবেন। দেখা, ধন্যবাদ।